প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও আয়ন টিভির পর্দায় আমি অ্যান্ড্রু মধু ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদুল কালাম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। এই অনুষ্ঠান আপনাদের জন্য, এবং আমরা চেষ্টা করে থাকি এই অনুষ্ঠানের মাধ্যমে প্রপার্টি রিলেটেড নতুন কোনো নিউজ আছে কিনা, বা আপনারা এই ডেভেলপমেন্ট করতে যাচ্ছেন কিনা, কোন কোন বিষয়ে আপনাদের ধারণা থাকতে হবে, বা কোনো যদি সমস্যায় পড়ে থাকেন, আমরা চেষ্টা করি আপনাদের সেই অনুষ্ঠানের ফোন কলের মাধ্যমে আপনারা যদি আমাদের জানান, আমরা চেষ্টা করে থাকি সেই বিষয়গুলো আলোচনা করার জন্য কী কী বিষয়ে লক্ষ্য রাখা উচিত, এবং যারা এই ডেভেলপমেন্টে আসতে চান কী কনসিডার করা উচিত, বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করে থাকি। আশা করি আপনারা অনুষ্ঠানে আমাদের সাথে থাকবেন এবং বরাবরের মতন আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকেন। স্বনামধন্য প্রকৌশলী এই কমিউনিটির ইঞ্জিনিয়ার সাদুল কালাম, ওনাকে আমি অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। জি, আমরা আলোচনা করছিলাম যে যখন সামার চলে আসে ব্যস্ততা অনেক বেড়ে যায়। কীরকম চলছে আপনার ব্যস্ততা? আলহামদুলিল্লাহ, দেখুন, সামারে কনস্ট্রাকশনের সাথে আপনার সামারের একটা সম্পর্ক। কারণ হচ্ছে যেহেতু আমরা শীত প্রধান দেশে থাকি এবং আমাদের বাঙালি কমিউনিটিতে আমরা যে সমস্ত কনস্ট্রাকশনগুলো বা ফার্দার ডেভেলপমেন্টগুলো বাঙালি হিসেবে আমরা যেগুলো দেখি, ধরুন আপনার লফট কনভার্সন করা বা হাউস এক্সটেনশন করা, এই রেসিডেন্সিয়াল প্রজেক্টের ক্ষেত্রে উইন্টারে কিন্তু এটা একটু সমস্যা হয়। কিন্তু সামারে আমরা এই প্রবণতাটা অনেক বেশি দেখি। আপনি যে কোনো কনস্ট্রাকশন কোম্পানি বলেন বা একেবারে লোকাল বিল্ডার বলেন, তারা কিন্তু সামারে খুব বেশি বিজি থাকে। তার দুইটা কারণ। নাম্বার ওয়ান কারণ হচ্ছে শীতপ্রধান দেশ, সামারে আপনার অত কষ্ট হয় না। আর দ্বিতীয়ত, যেহেতু আপনার সামারের দিনটা অনেক লম্বা বা পাওয়া যায়, বা সূর্য ধরুন আপনার 9:30 বা আপনার 9:45-এ সূর্যাস্ত হয়, সেই ক্ষেত্রে কিন্তু কাজের যেই আপনার পরিধিটা বা সময়টা, এটা কিন্তু অনেক বড় পাওয়া যায়। এই জন্যই আমার মনে হয় এখানের যে ইউকের যে মার্কেটটা, এই মার্কেটটা আসলে সামার অনেক বিজি। আলহামদুলিল্লাহ, আমরা সামার উইন্টার সবসময় বিজি। কারণ আমরা যেহেতু রেসিডেন্সিয়াল কাজ করি, আমরা যেহেতু হলিডে সেক্টরে কাজ করি, আমরা যেহেতু কমার্শিয়ালে বেশ কয়েকটা সেক্টরে আমরা কাজ করি, তাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমাদের সবসময় আমরা বিজি আছি। বাট সামারে একটু এক্সট্রা রেসিডেন্সিয়াল মার্কেটে এক্সট্রা আসলে প্রেশার থাকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করবো আজকে কিছু তথ্য দিয়ে, কিছু মানে প্রপার্টি নিউজ দিয়ে আপনাদের সেই কোনো যদি জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাদের যেই টেলিভিশনের নিচে নম্বর আছে আমাদের প্রশ্ন করতে পারেন। একটা জিজ্ঞাসা দিয়ে শুরু করি। আজকে অনেকেই জানতে চাচ্ছেন, তার মধ্যে একজন জানতে চাচ্ছেন আমাদেরকে যে তার একটা গ্যারেজ আছে এবং গ্যারেজের সামনে একটা, কিন্তু গ্যারেজটা হয়তো বা সে গাড়ি রাখার জন্য ব্যবহার করে না, এবং সেই গ্যারেজটা সে বসবাসযোগ্য করার জন্য ব্যবহার করতে চায়। অনেক ডায়লামা আছে এর মধ্যে, অনেক কিছু আমরা শুনি যে কিছুই করা লাগবে না, এখানে একটা ওয়াল তুলে বা একটা দরজা করে দেওয়া যাবে। এই বিষয়ে যদি আমাদের একটু বলেন যে যেটা হলো যে সে গ্যারেজের ডোরটা সে চেঞ্জ করে তাকে কি উইন্ডো বসাতে পারবে, না সে একটা নতুন এন্ট্রেন্স করতে পারবে, বা তার কোনো পারমিশন লাগবে কি না? কারণ অনেকে বলছে কিছুই লাগবে না, বিল্ডার দিয়ে করে ফেললে হবে। এই বিষয়ে আপনার এক্সপার্টের কাছে আমরা জানতে চাই যে আমাদের যে একজন সে। দেখুন, আসলে এখানে আমি মূল প্রবলেমটা বলি। গ্যারেজটাকে কনভার্ট করে আপনি উইন্ডো দিতে চাচ্ছেন, এটা যদিও মনে হচ্ছে খুব সহজ একটা কাজ। আসলে কাজটা সহজ যদি প্রসেসটা বা আইনটাকে যদি ফলো করা হয়। ইউকেতে 2-3টা আইন আপনাকে এই গ্যারেজ কনভার্সনের ক্ষেত্রে মানতে হবে। গ্যারেজ কনভার্সনের ক্ষেত্রে আমরা জানি যে আন্ডার পারমিটেড ডেভেলপমেন্ট আমরা আসলে এই কাজটা করতে পারবো। তো এখন কথা হচ্ছে যে আন্ডার পারমিটেড ডেভেলপমেন্টে যদি আমরা কাজটা করতে পারি, তাহলে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। শুধু বিল্ডিং রেগুলেশন দিয়েই কাজটা, কিন্তু আমরা বিল্ডিং রেগুলেশনের পারমিশন নিয়ে বা নোটিশ দিয়েই কিন্তু আমরা কাজটা শুরু করতে পারি বা শেষ করতে পারি। এখন কথা হচ্ছে যে বাড়ির কোনো এলিভেশন, ফ্রন্ট এলিভেশন বা সাইড এলিভেশন যদি চেঞ্জ হয়, সেক্ষেত্রে মাস্ট নোটিফাই করতে হবে। এখন কথা হচ্ছে যে যদি আপনি, আমি জানি না ভাইয়ের নামটা কি, যদি আপনি ফ্রন্টে একটা উইন্ডো দিতে চান, তাহলে আমি মনে করি অবশ্যই আপনাকে লফুল ডেভেলপমেন্ট সার্টিফিকেট নিয়ে কাজটা করা উচিত। কারণ আপনার বাড়ির ফ্রন্টের যে এলিভেশনটা, এই এলিভেশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এই এলিভেশনটা কিন্তু আপনার চেঞ্জ হওয়ার কারণে আপনি কিন্তু আরেক নিয়মে অবশ্যই আপনাকে পারমিশন নিতে হবে। আর তা না হলে কিন্তু সবাই যে যার মতো করে কিন্তু কাজটা করতো। এখন কথা হচ্ছে যে পারমিটেড ডেভেলপমেন্ট জিনিসটা আসলে কি, যেটা নিয়ে আমরা বা বাঙালি কমিউনিটিতে আমরা অনেক বেশি মাতামাতি করি, বা আমরা অনেক বেশি কথা বলি যে আমাদের আসলে নিতে হবে না, প্ল্যানিংয়ে যেতে হবে না। কথাটা কিন্তু আংশিক সত্য। বিল্ডার, কন্ট্রাক্টর যারাই আসুক,
যারাই আপনাদেরকে অ্যাডভাইস করছে তারা কিন্তু হাফ অ্যাডভাইস করছে। আপনাকে প্ল্যানিং নিতে হবে না, কিন্তু আপনাকে বিল্ডিং রেগুলেশনকে স্যাটিসফাই করতে হবে, এবং যদি কোনো কারণে আপনার ডেভেলপমেন্ট বা আপনার ফার্দার ডেভেলপমেন্ট আপনার যদি আপনার বাড়ির যে ফ্রন্ট এলিভেশন আছে এই এলিভেশনটাকে যদি চেঞ্জ করে ফেলে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কাউন্সিলকে জানাতে হবে। আমি মনে করি সেক্ষেত্রে লফুল ডেভেলপমেন্ট সার্টিফিকেট LDC যেটাকে বলা হয়, এটা নিয়ে আসলে গ্যারেজ কনভার্সনটা করা উচিত। জি, এ বিষয়ে আপনাকে আলোচনা মাঝে একটু যে আপনি একটা টার্ম ইউজ করেছেন যে তাকে বিল্ডিং কন্ট্রোল নিয়োগ দিতে হবে, তখন এই জিনিসটা কি আমাদের দর্শকরা জানে কিনা যে শুধু কন্ট্রাক্টর বা বিল্ডার নিয়োগ করলেই দিতে হবে? এটা কি কন্ট্রাক্টর বিল্ডিং কন্ট্রোল নিয়োগ দিবেন, এটা ক্লায়েন্টের দায়িত্ব নিয়োগ দেওয়া উচিত, এবং সে বিল্ডিং কন্ট্রোল নিয়োগ দিতে হলে সে কোথায় যাবে, এটা যদি একটু মাঝখানে যোগ করেন প্লিজ। এখন কথা হচ্ছে যে এখানে বুঝতে দুইটা জিনিস এবং তিনটা জিনিস কিন্তু মিলে কিন্তু আপনাকে আসলে একটা কনস্ট্রাকশন হয়। এখন কথা হচ্ছে আপনার একজন আর্কিটেক্ট লাগবে, তাকে দিয়ে ডিজাইন করাতে হবে। আপনার একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার লাগবে, সে বলতে হবে যে আপনার ফাউন্ডেশন কত হবে, ইনসুলেশন কি হবে, টিম্বারের সাইজ কি হবে, যদি স্টিল লাগে তাহলে স্টিলটা কি হবে, ডিটেল ডিজাইনটা লাগবে। এই গ্যারেজ কনভার্সনের জন্য কি লাগবে আপনি বলছেন? অবশ্যই লাগবে। দেখুন ইউকেতে আপনার ইউ ভ্যালু বলে একটা কথা আছে, যে আপনার ফ্লোরের ইউ ভ্যালুর সাথে আপনার ওয়ালের ইউ ভ্যালু মিলবে না এবং আপনার রুফের হবে না। এখন দেখুন কোনো বাড়িতে যদি একটা গ্যারেজ থাকে, সেই গ্যারেজটা হ্যাবিটেবল করতে হলে, সেই গ্যারেজটাকে রুম বানাতে হলে, সেই গ্যারেজটাকে সিটিং রুম বানাতে হলে, ইভেন সেই রুমটাকে যদি আপনার একটা অফিস স্পেসও বানাতে হয়, তাহলেও কিন্তু আপনার এখানে বিল্ডিং কন্ট্রোলকে নিয়োগ দিতে হবে। আসলে বিল্ডিং কন্ট্রোল কি চেক করবে? স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের যে স্পেসিফিকেশন আছে, এখানে বলা থাকে আমরা যদি আপনার কোনো একটা ফ্লোর করি, তাহলে বলা হয়ে থাকে 300 to 350 মিলিমিটার বা 1 ফিটের বেশি আপনাকে একটা গর্ত করতে হবে, করে ফ্লোরের জন্য, ফাউন্ডেশনের জন্য কিন্তু না। ফাউন্ডেশন আপনাকে 1 মিটার টু 1.2 মিটার, কিছু কিছু ক্ষেত্রে আপনার 3 মিটারও হতে পারে, বা পাইলিংও প্রয়োজন হতে পারে, ডিপেন্ডস অন দ্য সয়েল কন্ডিশন। এখন কথা হচ্ছে যে ফ্লোরটা আপনার গ্যারেজের উপরে অনেককেই আমরা দেখেছি কি করেছে, আপনার লেমিনেট ফ্লোর করেছে অথবা কার্পেট করেছে, ডান। কিন্তু আসলে যদি আপনি এটাকে লিগালি কনভার্ট করতে চান, তাহলে আপনাকে অবশ্যই বিল্ডিং কোড বা ইউরো কোড, ব্রিটিশ স্ট্যান্ডার্ড অথবা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ইউরো কোড 2 অনুযায়ী যে স্পেসিফিকেশনটা দেওয়া আছে, আপনাকে প্রথমে আপনার হার্ড কোড দিতে হবে 150 mm, তারপরে আপনাকে 100 mm কংক্রিট করতে হবে, তারপরে 120 to 135, ডিপেন্ডিং অন আপনি ইউ ভ্যালুটা কোথায় মানে কি অ্যাচিভ করতে চাচ্ছেন, কোন কোম্পানির প্রোডাক্টটা আপনি ইউজ করতে চাচ্ছেন। শুধু ইনসুলেশন 120 mm বা 100 mm দিলেই কিন্তু আসলে পার পাওয়া যাবে না, কারণ প্রোডাক্টের যে স্পেসিফিকেশন আছে সেই স্পেসিফিকেশনে দেখতে হবে কত এরিয়া, ওই এরিয়ায় আপনার যে ডিপিএম শিট দেওয়া হয়েছে বা আপনার যে ইনসুলেশনটা দেওয়া হয়েছে, সেই ইনসুলেশন, ডিপিএম শিট, আপনার থিকনেস অফ কংক্রিট, থিকনেস অফ আপনার হার্ডকোর বা টাইপ 1 এমওটি, টাইপ 1 এটাকে বলা হয়, এই জিনিসটা দেওয়ার পরে 75 to 100 mm স্ক্রিট করা হয়েছে, এবং এর মধ্যে কোনো কোল্ড ব্রিচিং আছে কিনা, এবং আপনার ওয়ালের মধ্যে কত বড় উইন্ডো আছে, আপনার বড় কোনো ডোর আছে কিনা বা ফ্রেঞ্চ ডোর আছে কিনা, বাইফোল্ড ডোর আছে কিনা, রুফে কোনো উইন্ডো আছে কিনা, আপনার সমস্ত কিছু মিলিয়ে কিন্তু কম্বাইন একটা ইউ ভ্যালু বা আপনার থার্মাল কন্ডাক্টিভিটি আপনাকে কিন্তু অ্যাচিভ করতে হবে, যদি ওই বিল্ডিংয়ের সার্টিফিকেট আপনাকে বা আপনাদেরকে নিতে হয়। এখন পারমিটেড ডেভেলপমেন্টে কাজটা করা যাবে, তার মানে হচ্ছে আমি আইনটাকে আপনার মানে মানছি, কিন্তু আমাকে এই হ্যাসেলের মধ্যে যেতে হবে না। কিন্তু বাকি যে আইনগুলো একটা হ্যাবিটেবল করতে হলে ব্রিটিশ স্ট্যান্ডার্ড যে আইনগুলো, এগুলো কিন্তু মানতে হবে। দেখুন 29 মার্চ তখন থেকে আরও একটা বিল্ডিং রেগুলেশনের উপরে আরও কিন্তু নতুন আপডেট এসেছে। এখন এই আলোচনা আমাদের একটু আপনাকে একটু থামিয়ে দিচ্ছি, সরি আমাকে, কারণ কি অনেকগুলো ম্যাটেরিয়ালসের নাম শুনেছি, অনেকগুলো টেকনিক্যাল ক্যালকুলেশন শুনেছি, আমি একটু সহজভাবে যদি একটু বুঝতে চাই, কারণ দর্শকরা আছেন সহজভাবে, যেটা হলো যে শুধু সামনের এলিভেশনটা, এটাকে আমি খালি ওয়াল তুলে খালি জানলার লাগানো এটাই বিষয় না, এর ভিতরে আরও কিছু বিষয় আছে, তাকে ফ্লোরটাকেও সেই রেগুলেশন মেনটেন করে করতে হবে। ফ্লোরের রেগুলেশন অবশ্যই কেউ বলে দিবে যে এইভাবে করতে হবে, বিল্ডিং কন্ট্রোল অফিসার বিল্ডিং রেগুলেশনে দেখবে যে ওটা হয়েছে কিনা। এটা খালি আমি যেটা বুঝতে চাচ্ছি, শুধু সামনের ওয়াল আর ফ্লোর করলেই কি হবে কিনা, আরও কোনো
সারাউন্ডিং আরো কিছু কনসিডার করতে হবে, যদি একটু সব কিছুই করতে হবে। যদি আপনাকে যদি এটাকে রেগুলারাইজ করতে হয়, দেখুন একটা গ্যারেজ ইজ নট এ হ্যাবিটেবল প্লেস। আপনি গ্যারেজের মধ্যে সিঙ্গেল ব্রিকের করতে পারেন, আপনি গ্যারেজের মধ্যে মেটালের ওয়াল করতে পারেন, আপনি গ্যারেজের মধ্যে প্লাস্টার বোর্ড বা আপনার প্লাই, অল পারপাস প্লাই দিয়ে করতে পারেন। এখন কথা হচ্ছে যে ইজ ইট ওকে টু লিভ ইন? না। এখন একটা কথা আসেন যে আমার বাসা আমি করব, অনেকেই কিন্তু আমাদেরকে প্রফেশনালি এই প্রশ্নটা কিন্তু সবচেয়ে বেশি আমাদেরকে শুনতে হয়। আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার, আমরা যারা আসলে ফিজিক্যাল কনস্ট্রাকশনের সাথে জড়িত, আমাকে অনেকেই বলেছে, অসংখ্যবার বলেছে যে ভাই আমার বাসা আমি করব, আমার মতো করে করব। নো, এখানে আমি ইজ এ রেসপন্সিবিলিটি অফ গভর্নমেন্ট। দেখুন আপনার বাসায় আপনি কাজ করাবেন, কি দরকার মানে মানে গভর্নমেন্ট আপনাকে ইন্টারফেয়ার করার কারণ আছে? যদি কোনো কারণে আপনার ভুলের কারণে ধরুন আপনার বাসায় একটা কাজ করলো, প্রফেশনাল না, যে না হওয়ার কারণে আপনি দেখেন যে মানে আগুন লাগার ক্ষেত্রে কতগুলো পাবলিক সার্ভিসে আপনি বিজি করছেন। ধরুন আপনি বা আমার একটা ভুলের কারণে আমার বাসায় আগুন লাগলো, এখানে পুলিশ ইনভলভ হবে, এখানে অ্যাম্বুলেন্স সার্ভিস ইনভলভ হবে, এখানে ফায়ার সার্ভিস ইনভলভ হবে, এখানে যদি হতাহতের ঘটনা হয় হসপিটাল ইনভলভ হবে। তো আপনি বা আপনার ভুলের কারণে আপনি কিছু পয়সা বাঁচানোর জন্য, বাইপাস করার জন্য আপনি যখন একটা সিদ্ধান্ত নিচ্ছেন, হ্যাঁ আমার ফ্রি হোল্ড বাড়ি, আমাকে এমনও মানুষ বলেছে ভাই আমার ফ্রি হোল্ড বাড়ি, আমি যা ইচ্ছা করব, সরকারের কি? এখন দেখুন আসলে আপনি না, আপনার দায়িত্ব রাষ্ট্রের। এখন রাষ্ট্র আপনাকে বলছে, আপনাকে এটা কিন্তু শুনতে হবে। দেখুন এখানে আমি কিন্তু সব কিছু বলার চেষ্টা করি, কারণ হচ্ছে এই কমিউনিটির মানুষই কিন্তু মানে আমরা যারা ইঞ্জিনিয়ার, আমরা কিন্তু কমিউনিটি বানাইনি, কমিউনিটি আমাকে বানিয়েছে। আমি আজকে এখানে যে কথা বলছি, এটা কিন্তু কমিউনিটি আমাকে সুযোগ দেওয়ার কারণেই কিন্তু আমি এখানে। কমিউনিটির আমরা যে ব্যবসাগুলো করি, আমরা যেই প্রফেশনাল সার্ভিসগুলো দিই, কাকে দিই? ব্রিটিশদেরকে দিই। এটা আপনার হোয়াইট হতে পারে, ব্ল্যাক হতে পারে, এটা এশিয়ান হতে পারে, এনি নেশন হতে পারে, আমরা তো সার্ভিসগুলো দিই। সার্ভিসগুলো আসলে এই কমিউনিটি আমাদেরকে বানিয়েছে। এখন দেখুন যে আমাকে বলেছে যে আমরা কেন করব, আপনার নাগরিক হিসেবে দায়িত্ব। এই যে 29 মার্চে দেখুন এখানে প্রবলেমটা হচ্ছে যে কেউ চাইলে একটা বিল্ডিং কোম্পানি করতে পারে, এটা হচ্ছে কোম্পানি হাউসের প্রবলেম। এটার সাথে কমপ্লিটলি দেয়ার ইজ এ পলিটিক্যাল ইস্যু, এখানে ইনভেস্টমেন্ট ইস্যু, দেশের অর্থনীতির ইস্যু। কিন্তু এখন আপনি চাইলে যে কোনো প্রফেশনের মানুষ একটা কনস্ট্রাকশন কোম্পানি করতে পারে, বাট মানে একটা সাকসেসফুলি রান করার জন্য ইটস নট পসিবল। এখন দেখুন এখানে ইংল্যান্ডে, আমি আপনাকে যদি কয়েকটা ডেটা শেয়ার করতে চাই, ইংল্যান্ডে 25% আপনার মানুষ যারা কাজ করে আনপ্রফেশনাল দিয়ে কাজ করায়, 75% কিন্তু প্রফেশনাল। আর এই 25% মানুষের যে কাজগুলো হচ্ছে, তারা রেসপন্সিবল ফর 99% ফায়ার রিলেটেড ইনসিডেন্ট। আপনি মাঝখানে একটা আলোচনার মধ্যে বলছে যে নিয়ম মেনে কাজগুলো করা উচিত, এবং আমাদের যারা দর্শক আছে বা এই দেশে আমরা যাচ্ছি সবাই আমরা নিয়ম মেনেই চলার চেষ্টা করি। কিন্তু নিয়মের কথাটা যখন আপনি তুলেছেন, আমাকে তাকে জানতে হবে। একটা ক্লায়েন্ট হিসাবে সে হয়তো বা অন্য ট্রেডে আছে বা অন্য প্রফেশন আছে, ওই জানাটা তো নিশ্চয়ই সে কারো কাছ থেকে জানছে। এখন ওই লোকটা তাকে ঠিক নিয়ম মতন বলছে কিনা, এটা সে কিভাবে ক্রস চেক করা উচিত না? যে সেটাই বললাম, ক্রস চেকটা করার নিয়মটা কি তাহলে? এই ফার্স্ট ওয়ার্ল্ডে, এই মিডিয়ার যুগে আমি যদি আপনাকে একটা কথা বলি যে বিল্ডিং রেগুলেশনে এই চেঞ্জটা আসছে, আপনার 1 মিনিট লাগবে। এখন কিন্তু লেখা লাগবে না, আপনার যে মুঠোফোনটা আছে, আপনি এই মুঠোফোনে গিয়ে আপনি যদি কেউ ইংরেজি বলতে পারে, বললেই হবে যে হোয়াট ইজ দ্য বিল্ডিং রেগুলেশন চেঞ্জ, আপনার চোখের সামনে চলে আসবে। যদি আপনি এটার আবার ভয়েস চান, এটা কিন্তু আপনাকে বলেও দিবে, যে কেউ যদি আসলে পড়তেও পারে না, কেউ লিখতেও পারে না, ইটস নট এ প্রবলেম। এখনকার সময়ে আপনি কিন্তু জানতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমাদের আমরা যখন পুলিশের সাথে কথা বলি, আমরা যখন ফায়ার সার্ভিসের সাথে কথা বলি, যেই ট্রেনিংগুলো আমাদেরকে দেওয়া হয়, যেই ওয়ার্কশপগুলো আসলে সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য করা হয়, এগুলোতে আসলে কি হয়, এগুলোতে যে আসলে বেরিয়ে আসে যে আসলে মূলত যে কারণটা, এই কারণটা হচ্ছে যে আমাদের মানুষ হিসেবে আমরা সবসময় একটা সস্তা কোটেশনের দিকে যাই, বা আমরা একটা চিপ করার, প্রত্যেকটা মানুষেরই কিন্তু কষ্টের পয়সা, নাথিং রং, ভ্যালিউ ফর মানি, একটা ভ্যালিউ ফর মানি যাওয়াতে কোনো রং নেই। কিন্তু আপনি দেখুন এই যে মেনর পার্কে আপনার লফট ধসে পড়লো, মেনর পার্কে অগ্নিকাণ্ড হলো, বার্কিংয়ে আপনার অগ্নিকাণ্ড হলো,
এভরি সিঙ্গেল সেক্টরে ইজ রিলেটেড টু কোয়ালিটি অফ ওয়ার্ক। যারা আসলে কনস্ট্রাকশন কোম্পানি চালাচ্ছে, আসলে বাই ল কি বলছে, ল বলছে যে আপনি যদি একটা কনস্ট্রাকশন কোম্পানি চালাতে হয় তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে ন্যূনতম আপনার এখানে এই কাজগুলো করার জন্য যে সিভিল ইঞ্জিনিয়ার দরকার, তাহলে সিভিল ইঞ্জিনিয়ার প্রফেশনটা আসছে কেন? আর্কিটেক্ট দিয়ে আপনি ডিজাইন করেছেন, বিল্ডার দিয়ে আপনি বিল্ডিং বানান, তাহলে সিভিল ইঞ্জিনিয়ারদের অবস্থান কোথায়? জি জি, সেই প্রশ্নটাই আমার কাছে আপনার কাছে এখন কথা হচ্ছে যে যদি আমি আপনার কাছ থেকে ইলিগাল কোনো সুবিধা নিতে চাই তখন আমি আপনাকে এই আপনার বাইপাস করার চেষ্টা করব। যদি আপনার কাছ থেকে আমি কোনো আনইথিক্যাল কোনো ফ্যাসিলিটি নিতে চাই তখন আমি আপনার কাছ থেকে করব। এছাড়া তো কেউ আপনার যখন রেগুলেশন জড়িত, দেখুন আমরা এখন আলহামদুলিল্লাহ আমরা যারা ইউকেতে প্র্যাকটিস করি, আমরা যারা ইঞ্জিনিয়ারিং সমিতিতে আছেন বা আপনার আইসি বলেন, আই স্ট্রাকচারই বলেন, বা যে কোনো অর্গানাইজেশনের নাম বলেন, বা রিবা আর্কিটেক্ট মানে আর্কিটেক্টদের সংগঠন বা ইন্টেরিয়র ডিজাইনারদের সংগঠন, আমাদের ড্রিম ছিল এই যে 29 ফেব্রুয়ারি বা মার্চে যেই আপনার লটা আসছে, যে এখানে দেখুন আপনি একটা ইট টেক্স অনলি 15 পাউন্ড টু ওপেন এ কোম্পানি। এখন আপনি একটা 15 পাউন্ড দিয়ে একটা কোম্পানি করে আপনি এটা আপনার কনস্ট্রাকশন কোম্পানি, আপনি কাজ করছেন, বাট ইটস প্রিভেন্ট নাও। এখন আপনাকে প্রিন্সিপাল ডিজাইনার হিসেবে, কন্ট্রাক্টর হিসেবে, আমাকে অনেক ক্লায়েন্ট বলেছে যে ভাই আমার প্রজেক্ট আপনি আমার মতো করে করেন। আমি কিন্তু প্রজেক্ট থেকে ক্লায়েন্টকে বের করে দিয়েছি, এই বদনামটা কিন্তু আমার আছে। যে কেন? কারণ হচ্ছে তার প্রজেক্ট সে তার মতো করতে চায়, করুক গিয়ে, নো প্রবলেম। কিন্তু যদি প্রফেশনালি আমরা করি উই উইল নট অ্যালাউ ইট। কেন? কারণ হচ্ছে এন্ড অফ দ্য ডেতে আমরা কিন্তু এমনও কেস আছে আমাদের এই ইউকের মার্কেটে, এমনও কেস আছে যে লাস্টে ক্লায়েন্ট গিয়ে বলছে যে আমি একটা প্রফেশনালকে দিয়েছি, আই ডোন্ট নো এনিথিং, তার হ্যান্ডস আপ। তাহলে আপনি দেখুন এই যে গ্রিনফিল্ডে যে ঘটনা ঘটলো, সবাই তো জেলে। আসল প্রবলেমটা করেছে বিল্ডার। এখান থেকে বের হওয়ার যেই উপায়টা তাহলে কি হতে পারে? দেখুন এটা মর্মান্তিক, এটা শুধু কিন্তু ইংল্যান্ডের জন্য না, এটা কিন্তু পুরো বিশ্বের জন্য গ্রিনফিল্ড টাওয়ারের যেই মর্মান্তিক দৃশ্য, যেই ঘটনাটা, এটা কিন্তু সারা বিশ্বকে জাগিয়েছে। এখন যদি আমরা তর্কের খাতিরে যদি একটু করি আর কি, তর্ক আপনার সাথে, যেটা যে ধরেন আমাদের এখানে বিল্ডিং আছে যদি মিলিয়ন্স বলি আর কি, জি, গ্রিনফিল্ড তো একটা হয়েছে, তো আমি ওইটাকে কাউন্ট নাও করে আমি হয়তো আমি গ্রিনফিল্ড আমার জন্য হবে না। না দেখুন এখানে এই যে আর একটা গ্রিনফিল্ড হলে প্রবলেম হবে, আমাদের মতো যারা ইনোসেন্ট আছে, ক্লায়েন্টকে খুশি করতে গিয়ে আমাদের মতো লোক জেলে যাবে। গ্রিনফিল্ড টাওয়ারের ঘটনার জন্য কারা জেলে? ইঞ্জিনিয়ার্স। এখন আপনি যদি আমাকে একটা কাজ দেন, দিয়ে বলেন যে ভাই আমার কাজটা আপনি যা ইচ্ছা তাই করেন, আমি তো আপনাকে পয়সা দিচ্ছি। যখন আল্লাহ না করুক যখন অ্যাক্সিডেন্ট হবে না, আপনি হ্যাপি। অ্যাক্সিডেন্ট, আপনিও রাইট যে অ্যাক্সিডেন্টের হার তো অনেক কম, বাট আপনি কিভাবে গ্যারান্টি দিবেন যে আপনার প্রজেক্ট অ্যাক্সিডেন্টটা হবে না? তাহলে আপনি বলতে যাচ্ছেন যে আমাদের যে বাইপাস যখনই আপনি করবেন, দেন ইউ আর ইন ইট, মানে রেগুলেশনগুলো মেইনটেইন করে সঠিক ম্যাটেরিয়ালস ব্যবহার করে যদি আমরা করি, তাহলে ওই অ্যাক্সিডেন্টের পরিমাণ কম। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, বাট চান্সেস ইজ লেস। এখন দেখুন আলটিমেটলি কারা দায়ী, কারা? প্রজেক্ট ওনার। এটা আপনার কোম্পানি হতে পারে, কোম্পানির হলে কি হবে, কোম্পানির যে ডাইরেক্টর। স্টেট ওয়ে নাও এই মার্চের 29 অফ মার্চ গিভ স্টেট ওয়ে রেসপন্সিবিলিটি টু দ্য ক্লায়েন্ট এবং প্রিন্সিপাল কন্ট্রাক্টর। ধরুন আপনি আমার কোম্পানিকে কাজ দেন, আমি যেহেতু আমার কোম্পানি, আমি আমার সাথে মানে যুক্ত হয়েছে, মানে প্রিন্সিপাল ডিজাইনারও যুক্ত হয়েছে, প্রিন্সিপাল ডিজাইনার, প্রিন্সিপাল কন্ট্রাক্টর এন্ড প্রজেক্ট ক্লায়েন্ট। জি, এখন তিনজন মানুষ দে আর গোয়িং টু গো জেল। এখন আপনার প্রজেক্ট, আপনি আমাকে পয়সা দিচ্ছেন, আপনি আমাকে বলছেন যে ডু ইট বাইপাস ওয়ে। ইফ দেয়ার ইজ এ প্রবলেম, আপনি তো বলবেন যে আমি তো প্রফেশনাল মানুষকে দিয়েছি। আমি বললাম যে এই বদনামটা আমার আছে। কীরকম? যে আমি ক্লায়েন্টকে তার বাসা থেকে বের করে দিয়েছি। কারণ এখন আপনার সিচুয়েশন কি, এটা অ্যাজ এ প্রফেশনাল আমাদের কাছে মানুষ কেন আসে? মিলিয়ন্স অফ মানুষ আছে, তো আমাদের মতো মিলিয়ন্স মানুষ আছে। আমাদের কাছে আসার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে উই নো হোয়াট উই আর ডুইং। আমরা ওই যেই বিষয়টা ছিল ওই বিষয়টা আবার ফিরে যাই, যে আমরা ওই গ্যারেজ কনভার্সন নিয়ে চিন্তা করছি। আপনি একটা জিনিস উল্লেখ করেছেন যে তার একটা ডিজাইন লাগবে, ডিজাইনটা ঠিক আছে, তার একটা স্ট্রাকচারাল ক্যালকুলেশন লাগবে। স্ট্রাকচারাল ক্যালকুলেশনের মধ্যে তো অনেক কিছুই থাকে, তার কিছু তার রুফের ডিজাইন থাকতে হবে, ফ্লোর থাকতে হবে, ওয়াল থাকতে হবে। ডিজাইনটা যে আছে সে ওইটা কার কাছে ইন্টারপ্রেট করবে, যে ভাই আমাকে একটু বুঝান যে এই জিনিসটাকে এটা বলছে, তখন সে তোর যাচাই করতে পারবে যে ওই জিনিসগুলো। এই জন্যই তো তাকে তার কন্ট্রাক্টর যে থাকবে,
বিল্ডিং যে কেউ বানাতে পারবে। যে ওইটা তাহলে ওই কোনো একটা পেজ বা ডকুমেন্ট বা কিছু একটা আছে, সেই কন্ট্রাক্টরের সাথে বসে সে অন্তত উচিত যে আমাকে একটু বুঝাও যে কোনটা কি জিনিস বা কোনটা কি ম্যাটেরিয়ালস কি লেখা, ওখানে নিশ্চয়ই লেখা থাকে নাকি? 100% ওখানের মধ্যে ড্রয়িং থাকবে, ওখানের মধ্যে লেখা থাকবে, ডিসক্রিপশন থাকবে এবং এক্সপ্লেনেশন থাকবে এবং স্টেপগুলো বর্ণনা করা থাকবে, যে আপনার ফাউন্ডেশনের ডেপথ দেওয়া থাকবে, উইথ দেওয়া থাকবে, ফ্লোরের কোন মেটেরিয়াল, যে ওটাই বলছি যে ফাউন্ডেশনের ডেপথ একটা হয়তো দেওয়া থাকবে, যে এটা ধরেন 40 mm বাই 600 বাই 1 মিটার ও 1.2 মিটার। সে তো জিজ্ঞেস করতে পারে 600 কোন দিকে আর 1 মিটার কোন দিকে, এটুকু তো জিজ্ঞেস করতে পারে। অবশ্যই লেখা থাকবে L&W। যে কেন বলছি, তখন সে যেটা করতে পারে একটু মানে হয়তো যেহেতু টাকাটা দিচ্ছে সবকিছু, জাস্ট এটা ধরেন 5 মিনিটের ব্যাপার, যে সে একটা ফিতা দিয়ে বললো যে 600 বলছো আর 1 মিটার আমি একটু মেপে দেখি, এটুকু তো সে করা উচিত নাকি? 100%। তখন এটা বিল্ডিং রেগুলেশনের দায়িত্ব। কারণ যেহেতু অনেক বিল্ডাররা যেহেতু প্রাইসিং এ করে, কারণ সে হয়তো বা 600 জায়গায় 500, 1 মিটার জায়গায় 800 করলে তার তো কস্ট বেঁচে যায় 100%। কিন্তু যেহেতু ক্যালকুলেশনে বলা আছে এটা করা উচিত না, এটা করতে হবে। তখন হয় কি, কেন বলছি আপনাকে, আর মাস্ট ডু ইট। তখন আছে কি টেম্পটেশনটা চলে আসে, তখন বলবো যে এটাকে যে ইট উইল সেভ ইউ 2000 পাউন্ড, তখন আমি ডায়লামার মধ্যে পড়ে যাব। কিন্তু আপনি বলছেন এটা করা উচিত না। জি এক্স্যাক্টলি এই জায়গাটাতেই আমি বলছি না যে প্রত্যেকটা মানুষ আপনার এটা করে বা ইয়েতে, আপনার দেখুন এই একটা জায়গাতেই কিন্তু যারা আসলে আপনি দেখবেন বিবিসিতে কাউবয় বিল্ডার্স নামে একটা প্রোগ্রাম হয়, কেন হয়? ইট ইজ নট দ্য ফার্স্ট টাইম যে বাঙালি কমিউনিটির কারো টাকা নিয়ে চলে গেছে, বাঙালি কমিউনিটির 6 মাসের কথা বলে 12 মাস লাগতেছে কনস্ট্রাকশনে। ইট ইজ নট অনলি দ্য ফার্স্ট টাইম যে বাঙালি সাফার করছে, ইট ইজ বিন দেয়ার ফর এইজেস। আপনার এখন কেন জিনিসটা হচ্ছে, আর আপনি দেখবেন যে একটা ইজি আপনার ট্যাগ লাইন ইউজ করা হয় যে আমরা যখন কাজটা নিয়েছি তখন আমরা আন্ডার ভ্যালু করেছি, ইট ওয়াজ মিসআন্ডারস্ট্যান্ডিং, কিন্তু আপনাকে কিন্তু তখন পরবর্তীতে পয়সাটা দিতে হয়। এটারও আইন নিয়ে কথা হচ্ছে, কিন্তু আমরা যারা প্রফেশনালি কাজগুলো করি, যারা আমরা মোটামুটি কোম্পানি চালাই, আমাদের পক্ষে কিন্তু এটা সম্ভব না। কারণ হচ্ছে এখানে আমাদের রেপুটেশন জড়িত, এখানে আমাদের এথিক্স জড়িত, এখানে আমাদের প্রফেশনালিজম জড়িত, যার কারণে আমাদের কিন্তু আইদার উই মেক এ লস or either we do some extra work, বা যেটা আবার তারা পে করে না, ইন আদার ওয়ার্ড এটাও কিন্তু লস, কিন্তু এরপরও আমাদের করতে হয়। কেন? কারণ মার্কেটের সুনাম বজায় রাখার জন্য, যেহেতু আমরা এগ্রিমেন্ট সাইন করা থাকে সেই জন্য। কিন্তু আসল যে জিনিসটা হচ্ছে যে আপনি যখনই এখানে ইউকে ওয়াইজ 90% জিনিসের প্রবলেমটা হয় যখনই আপনি একটা চিপ কোটেশন এবং আননোন পিপল, যারা আসলে জানে না, তাদেরকে যখন কাজটা দেয়। আমরা দেখুন এই প্রোগ্রামটা আয়ন টিভিতে অনেক বছর, আমি আপনাকে বলতে পারি যে অ্যাটলিস্ট 50 পিপল আমাদের এই লাইভ প্রোগ্রামে ওভার 3.5 years or 4 years অলমোস্ট আই থিঙ্ক, হ্যাঁ, এই সময়টাতে কিন্তু ফোন করেছে যে আমার কাজ ছেড়ে বিল্ডার চলে গেছে, এখন আমার কাজ করছে না। তার মূলত যে কারণগুলো, অনেক রিকোয়েস্ট করার কারণে, অনেক ভাই রিকোয়েস্ট করার কারণে, এবং তারা যেহেতু মুরব্বী, আমি পার্সোনালি তাদেরকে না করতে পারিনি, তাদেরকে আমি অনেককে ভিজিটও করেছি। দে ডোন্ট হ্যাভ এ কন্ট্রাক্ট। আর যার সাথে কন্ট্রাক্ট আছে তাদের কোনো ইন্স্যুরেন্স নেই, যার সাথে কন্ট্রাক্ট আছে তাদের কোনো আইডেন্টিটি নেই, তাদের কোনো প্রোফাইল নেই, তাদের কোনো টিম নেই। তা মূলত আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে আমি যখন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, তখন কিন্তু আমাদের একজন টিচার ছিলেন কেনেথ স্মিথ, আই হোপ, মানে এখন অনেকদিন তার সাথে যোগাযোগ নেই, আই হোপ সে বেঁচে আছে এবং ভালো আছে। সে বলেছিল যে ডোন্ট প্ল্যান টু ফেইল, তার মানে হচ্ছে যে তুমি হারার জন্যই প্ল্যান করো না। তো এখন যারা আপনার ধরুন 4টা কোটেশন এসেছে, এর মধ্যে একজন বলেছে 100,000 আর 3 জন বলেছে আপনার 150,000। এখন আমি যদি 100,000কে দেই, উই নো উই আর প্ল্যানিং টু ফেল। সবাই এখানে, নাথিং রং টু সেভ সাম মানি, ভ্যালু ফর মানি অলওয়েজ নিড টু বি দেয়ার। দেখুন এখানে ছোট করে যেটা বুঝাতে চাচ্ছেন যে কোনো একটা কন্ট্রাক্টর বা বিল্ডার নিয়োগ করার সময় সাথে কোটেশন প্রাইসটাই কনসিডার করা উচিত না, তার সাথে কনসিডার করা উচিত মানে তাদের রেপুটেশন রিভিউ এবং তাদের সেই ডকুমেন্টসগুলো আছে কিনা করার জন্য এটা দেখা উচিত। আমি একটু মূল পর্বে পড়ে চলে যাই, কারণ যেহেতু নলেজ অফ ওয়ার্ক, ওইটা কারণ আমি যেহেতু মানে যেই বিষয়টা আমরা বারবার ফিরে আসছি, সরি আপনাকে করার জন্য, যে গ্যারেজ কনভার্সনের যে স্টেপগুলো, যে আপনি বলছেন যে স্ট্রাকচারাল ক্যালকুলেশনটা থাকে, তারপরে বলেছেন যে একটা বিল্ডিং কন্ট্রোল একটা নিয়োগ দিতে হবে। তো বিল্ডিং কন্ট্রোলের নিশ্চয়ই তার দায়িত্ব যে স্ট্রাকচারাল ক্যালকুলেশন অনুযায়ী বিল্ডিংটা হচ্ছে কিনা। তাহলে ব্যক্তিগতভাবে মালিকের কেন দেখা উচিত যে ঠিক টিম্বার বা ওই ডেপটা করা হচ্ছে কিনা? এটা তো বিল্ডিং কন্ট্রোলই দেখা উচিত। অবশ্যই বিল্ডিং কন্ট্রোল, এটা বিল্ডিং কন্ট্রোলের নৈতিক দায়িত্ব, এই জন্য তারা পে পাচ্ছে।
কিন্তু কথা হচ্ছে যে যখনই আপনি বিল্ডিং কন্ট্রোল নিয়োগ দিবেন, এটা আপনারও দায়িত্ব যে দেখুন আপনি 100,000-এর হোক আর 1 মিলিয়নের হোক আর 10 মিলিয়নের হোক, আপনি যখন কাজ করাচ্ছেন তো আপনাকে তো বুঝতে হবে যে আপনি বিল্ডিং রেগুলেশনকে বা বিল্ডিং কন্ট্রোলকে আপনি নিয়োগ দিয়েছেন তার কাছ থেকে কাজ আদায় করার জন্য। ইফ ইউ ডোন্ট আস্ক কোশ্চেন তাহলে কীভাবে জানবেন? এখন দেখুন আমি একটা ইনসিডেন্টের কথা বলি। বিল্ডিং কন্ট্রোল যখন ফাইনাল সাইন অফে এসেছে তখন দেখছে যে আসলে কাজটা সঠিকভাবে করানো হয়নি। তার আগে তাকে যে ছবি পাঠিয়ে অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে, আপনার ফাউন্ডেশনের ছবি পাঠানো হয়েছে, আপনার ইনসুলেশনের ছবি পাঠানো হয়েছে, ডিপিসির ছবি পাঠানো হয়েছে, ডিপিএমের ছবি পাঠানো হয়েছে, আপনার ড্রাই ওয়ালের ছবি পাঠানো হয়েছে, রুফ ইনসুলেশনের ছবি পাঠানো হয়েছে, ব্রিক ওয়ালের ইনসুলেশনের ছবি পাঠানো হয়েছে, যত জিনিসগুলো প্রয়োজন সব কয়টা জিনিসের ছবি পাঠানো হয়েছে, বিল্ডিং কন্ট্রোল আসেনি। ফাইনালি যখন কাজ মানে চেক করতে আসছে এসে দেখে কিছুই হয়নি। তার মূলত যখন ইনভেস্টিগেশন করেছে, যখন সাইন অফ হয়নি, তখন বোঝা গেছে যে আসলে কন্ট্রাক্টর বা ডেভেলপার বা বিল্ডার যে ছবিগুলো পাঠাচ্ছিল আসলে মূলত ওই ছবিগুলো ওই প্রজেক্টেরই না। তো এখন দেখুন আপনি আমাকে একটা 500,000 পাউন্ডের বা 100,000 পাউন্ডের বা 50,000 পাউন্ডের বা 5 মিলিয়ন পাউন্ডের একটা কাজ দেবেন, তার জন্য আপনি একটা প্রফেশনাল কোম্পানিকে নিয়োগ দিলেন। এখন ওই কোম্পানি আসলে কাজ করছে কিনা এইটুকু যদি আপনার কাছে সময় না থাকে, দেন ইউ হ্যাভ টু অ্যারেঞ্জ সামবডি অ্যাজ এ কনসালটেন্ট, আপনার কিন্তু নিয়োগ দিতে হবে। আর তাহলে হবে কি, আপনি বিজি মানুষ থাকতেই পারে, আপনি কেন সরাসরি করতে হবে? এখন কথা হচ্ছে যে আপনার পক্ষে যে কাজটা করবে তার নিয়োগটা আপনাকে সঠিকভাবে দিতে হবে, তা না হলে কিন্তু কাজ হবে না। এভরিথিং ইজ গোইং টু বি এন তাহলে যেটা হলো যে মানে প্রত্যেকটা ক্ষেত্রেই তাকে একটু সুযোগ সময় দিতে হবে এবং দ্বিধা না করে প্রশ্ন করতে হবে এবং দেখতে হবে যে বিল্ডিং কন্ট্রোল কবে এসেছে এবং ওইটাও কি কোনো বিল্ডিং কন্ট্রোল যে নিয়োগ দিচ্ছে তার সাথে কি কোনো কন্ট্রাক্ট থাকে কিনা যে তার কয়টা ভিজিট লাগবে, তার ভিজিট করা উচিত কি উচিত না। বা অবশ্যই বিল্ডিং কন্ট্রোল যখন আপনি নিয়োগ দিবেন, আমি নিয়োগ দিয়েছি তাহলে নিশ্চয়ই আমি আমার প্রেফারেন্স থাকবে তাকে কল করে এনে এবং তার কাছ থেকে এক্সপ্লেনেশন চাওয়া এবং কনফার্মেশন নেওয়া যে যেই কাজটা হয়েছে এবং বিভিন্ন স্টেজে সেগুলোকে সার্টিফাই করে দেওয়া বিভিন্ন স্টেজ। এইটা কি বলতে চাচ্ছেন কিনা? না অবশ্যই। এখন দেখুন এখানে একটা আপনি যদি মাঝারি ধরনের কনস্ট্রাকশন মনে করেন, যে মাঝারি ধরনের স্মল কনস্ট্রাকশন বলা হয় থাকে যে আপনার 5 মিলিয়নের নিচে যে কাজগুলো কনস্ট্রাকশন, যেহেতু কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি হিউজ, আপনার 5 মিলিয়নের নিচে বা 5 মিলিয়নের আপ টু 5 মিলিয়ন পর্যন্ত যে প্রজেক্টগুলো হয় দ্যাট ইজ এ স্মল প্রজেক্ট ইন টার্ম অফ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে। তো এখন এর জন্য আসলে মানে যে প্রসেসগুলো, একটা আপনি স্মল প্রজেক্টেও যদি আপনি করতে চান তাহলে আপনার আসলে কি দরকার, আপনার 5 বা 6টা কোম্পানি দরকার। আপনার একটা প্রপার একটা আপনার যদি কাজ করতে হয় তাহলে আপনাকে 5 to 6 কোম্পানিজের কাছে যেতে হবে প্রপারলি যদি আপনি কাজ করেন। ইট ক্যান বি এ স্মল। তো এখন কথা হচ্ছে যে যখন আপনার 100,000 বা 200,000 হয় তখন কিন্তু এটা অ্যাফোর্ড করা ডিফিকাল্ট হয়। আমি আপনাকে ধাপগুলো বলছি কেন, কারণ ধরুন আপনি প্রজেক্টটা আইডেন্টিফাই করবেন। এখন এই প্রজেক্টটা ধরুন আপনি একটা রেস্টুরেন্ট করবেন, আপনি একটা স্কুল করবেন, আপনি একটা গ্রোসারি শপ করবেন, এর জন্য তো আপনাকে আসলে প্রজেক্টের যাচাই বাছাই করতে হবে। ইউ নিড এ কনসালটেন্ট, যে আসলে আমি যে জায়গায় অফিস করতে চাচ্ছি বা একটা রেস্টুরেন্ট করতে চাচ্ছি বা একটা স্কুল করতে চাচ্ছি, যে আসলে এটা হবে কিনা। দ্যাট কনসালটেন্ট ইজ গোইং টু বি ইটসেলফ এ ওয়ান কোম্পানি যারা আপনাকে অ্যাডভাইস করবে হবে কিনা ইন টার্মস অফ ডেভেলপমেন্ট প্ল্যানিং না পারলে না, বিজনেসের জন্য কমপ্লিটলি দ্যাটস আপ টু ইউ। মানে যেটাই মানে আমি যেটা বুঝে যাচ্ছি, কারণ আপনি বিজনেস যদি না বুঝেন আপনি করতে পারবেন না। কনসালটেন্টটা নিয়োগ দিব যে ওই ডেভেলপমেন্ট ওই এলাকায় বা ওই জায়গাটা করতে পারবো কিনা, এটা ইন টার্ম অফ প্ল্যানিং, ইন টার্ম অফ কনস্ট্রাকশন, ইন টার্ম অফ এক্সিকিউশন, যে আপনি আসলে কেউ করতে পারবে কিনা। গেল আপনার একটা কোম্পানি। দ্বিতীয়ত আপনার লাগবে একটা ডিজাইন কোম্পানি, যে আপনি হ্যাঁ আপনার কনসালটেন্ট আপনাকে বললো যে হ্যাঁ এখানে রেস্টুরেন্ট করা যাবে, স্কুল করা যাবে, মাদ্রাসা করা যাবে, মসজিদ করা যাবে বা ব্যবসা প্রতিষ্ঠান করা যাবে। যখন আপনি জানলেন তখন আপনাকে এটার যদি পারমিশন নিতে হয় বা চেঞ্জ অফ ইউজ করতে হয় তখন আপনার দরকার হবে হচ্ছে আর্কিটেক্ট, আপনাকে একটা ডিজাইন করতে হবে। দেন আপনার দরকার হবে প্ল্যানার। আর্কিটেক্ট ইজ এ ডিফারেন্ট পারসন। প্ল্যানার আর্কিটেক্টের ডিজাইনের উপরে প্ল্যানার কি করবে, এটাকে প্ল্যানিং পলিসির মধ্যে রেখে এটাকে অ্যাপ্লিকেশন করবে। যখন প্ল্যানারের কাজটা কি যদি একটু বলেন। ডিজাইনের কাজটা তো ধরেন ডিজাইনের কাজটা আপনি একটা আপনার ধরেন একটা রেস্টুরেন্ট বানাবেন, কোথায় আপনার টয়লেট হবে, কোথায় আপনার সিটিং এরিয়া হবে, কোথায় আপনার কিচেন হবে, দ্যাট ইজ ডান। এবং আউটলুকটা কি হবে, আর্কিটেক্টের কাজ ডান। তখন আবার ইন্টেরিয়র ডিজাইন, আমি ডিটেল যাচ্ছি না, আমি একটু মানে আপনার মেইন যে কোরগুলো বলছি। এখন আর্কিটেক্টের পার্ট ডান। এখন আপনাকে এটার সাথে যদি স্ট্রাকচারাল জড়িত হয় দেন ইউ নিড এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, অ্যানাদার কোম্পানি,
দেন আপনার হলো একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট লাগবে, যে একটা এই প্রজেক্টটা বায়াবেল কিনা, এই প্রজেক্টে কী পরিমাণ টাইম লাগবে, কে করবে, এই প্রজেক্ট ম্যানেজমেন্ট কিন্তু আপনি এদের সবাইকে নিয়োগ দিতে পারে। তারপরে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে টিম তারা আপনার প্রিন্সিপাল কন্ট্রাক্টরকে নিয়োগ দিবে, প্রিন্সিপাল কন্ট্রাক্টর তারপরে আরও সাব কন্ট্রাক্টর নিয়োগ দিবে, এবং আপনার ইন বিটুইন আপনাকে বিল্ডিং রেগুলেশনকে কিন্তু আপনার অ্যাপয়েন্ট করতে হবে। তো তারপর সাব কন্ট্রাক্টরের কাজ করলে তারপরে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, যারা আপনার শিডিউলিং করবে যে কোন সপ্তাহে কোন কাজটা হবে, কী মেটেরিয়াল লাগবে, তার জন্য আপনার কোয়ান্টিটি সার্ভেয়ার লাগবে, যে আপনাকে বলে দিবে যে আপনার এই প্রজেক্টে এই মেটেরিয়ালগুলো লাগবে এবং এইটা আপনার টাইম ফ্রেম হওয়া উচিত ইউকে স্ট্যান্ডার্ড। এখন আপনাকে প্রজেক্টটা যদি কমপ্লিট করতে হয়, এখানে 6টা পার্টির আপনার ইনভলভমেন্ট লাগবে। আমরা একটু এই আলোচনার একটু বিরতির পরে করি আর কি, যদিও জানি যে অনেক ইন্টারেস্টিং। প্রিয় দর্শক, এই সময় একটু বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে, আপনি আমাদের সাথেই থাকবেন। বিজ্ঞাপন বিরতিতে আবার আমরা ফিরে আসবো অনুষ্ঠানের মতো, ততক্ষণ আমাদের সাথে থাকবেন।